নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি কলমে রিমিতাকর। প্রায় ঘণ্টাখানেক রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর একজন সিস্টার বেরিয়ে এলো। মৈত্রীর দিকে তাকিয়ে বলল, হয়ে গেছে, আপনি এবার আমার সঙ্গে আসুন, স্যার কথা বলবেন। মৈত্রীর পা সরছে না। সে পাশে দাঁড়িয়ে থাকা নিলয়ের দিকে তাকায়। নিলয় আশ্বাস দিল, চলো আমি যাচ্ছি। এনজিওগ্রাম করার পর ডাক্তার কী বলবে সেই আতঙ্কে মৈত্রী কাঠ হয়ে আছে। সমস্ত ইষ্ট দেবতাকে মনে মনে স্মরণ করে মৈত্রী সিস্টারকে অনুসরণ করল। ডাক্তারের চেম্বারের ভেতরটা বেশ ঠান্ডা। টেবিলের পাশে বেশ বড় একটা কম্পিউটার স্ক্রিন রয়েছে। মৈত্রী আর নিলয়কে দেখে ডাক্তার ইশারায় সামনের চেয়ারে বসতে বললেন। তার চোখ কম্পিউটার স্ক্রিনে। চেয়ারে বসে নিলয় চাপা গলায় জিজ্ঞেস করল, ডাক্তার কি বোঝা গেল? ডাক্তার স্ক্রিনে চোখ রেখেই বললেন, আপনি? অর্ণব আমার ভাই, আর আমার পাশে ইনি অর্ণবের স্ত্রী। ডাক্তার মৈত্রীর দিকে তাকালেন, মৃদু হেসে বললেন, আপনার সাথে কাল রাতে আমার কথা হয়েছিল তো? মৈত্রী মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মুখ দিয়ে কথা বেরোলো না। ডাক্তারের পরের কথাগুলোর ওপর এই মুহূর্তে তার বাকি জীবনটা নির্ভর করছে। মাথার ভেতরটা অসম্ভবভাবে তোলপাড় করছে। ডাক্তার এবার সোজা হয়ে মুখোমুখি বসলেন। মৈত্রীর দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বললেন, এত নার্ভাস কেন? আমার কথা শুনুন, আপনার স্বামী ভালো আছে, খুব সামান্য ব্লকেজ রয়েছে। বেলুন থেরাপি করা যেত, রিস্ক নিচ্ছি না। এনজিওপ্লাস্টি করে দিচ্ছি। স্টেইন বসাবার কোনো দরকার নেই, মেডিসিন চলবে, তাতেই সুস্থ হয়ে যাবে। মৈত্রী ফ্যালফ্যাল চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ভীষণ খারাপ কিছু চিন্তা করার পর হঠাৎ ভালো কিছু শুনলে বোধহয় এমনই হয়, স্বপ্নের মতো মনে হয়। নিলয় জিজ্ঞেস করলো, আজকে কি এনজিওপ্লাস্টি করবেন? হ্যাঁ, এখনই করব, ভয়ের কিছু নেই। আপনারা বাইরে অপেক্ষা করুন, হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগবে, পেশেন্ট ভেতরে আছে। আমি শুধু আপনাদের ইনফর্ম করলাম, কয়েকটা ফর্ম ফিল আপ করতে হবে, সিস্টার বুঝিয়ে দেবে। ডাক্তার উঠে পড়লেন। মৈত্রী আর নিলয়ের সাথে সাথে উঠে দাঁড়ালেন। মৈত্রী এতক্ষণ কোনো কথা বলতে পারেনি, এবার আমতা আমতা করে বলল, ডক্টর আর কোনো ভয় মানে? কিচ্ছু নেই। আর আপনার কথাটা আমার মাথায় আছে, মেডিক্লেম নেই তো? দেখছি কাল না হলে পরশু ছুটি দিয়ে দেবো। ডাক্তার দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মৈত্রী আর নিলয় বেরিয়ে করিডোরে এলো। সিস্টার এসে কয়েকটি ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে গেল। নিলয়ের উপস্থিতি আজ সত্যি খুব দরকার ছিল। মৈত্রী ভেতরে ভেতরে এতটাই ভেঙে পড়েছে যে কিছুই যেন তার মাথায় ঢুকছে না। কোনো রকমে কয়েকটা সাইন করলো। নিলয় সব লিখে ব্যবস্থা করে দিল। মেঘা উদ্গ্রীব হয়েছিল, মেশোর কাছ থেকে বাবার অবস্থা বিস্তারিত শুনল। সব শোনার পর সে খুব নিশ্চিন্ত হলো। মেঘার হঠাৎ মনে পড়ল, তিন্নি দিদিকে একবার বাবার কথা জানানো দরকার, না হলে সে পরে অশান্তি করবে। মৈত্রী হসপিটালে সারিবদ্ধ লোহার চেয়ারে মাথা নিচু করে বসে আছে। ডাক্তার যতই বলুক তবু যেন তার ভয় কাটছে না। মাথার মধ্যে নানা রকম চিন্তা চলছে। টাকার জন্য তাড়াতাড়ি বাড়ি নিয়ে গেলে আবার কোনো বিপদ হবে না তো? আবার কিছু হলে কাকে ডাকবে সে? তিনকুলে তো নিজের বলতে তেমন কেউ নেই। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের কি বারবার বিরক্ত করা যায়? তারপরেই তার মাথায় চিন্তা এলো, হসপিটালের বিল কত হবে। এই যে এত টেস্ট হচ্ছে, এনজিওপ্লাস্টি হচ্ছে, কোথায় গিয়ে থামবে টাকার অঙ্ক? কিভাবে পেমেন্ট হবে? কালকে অর্ণবকে সে বাড়ি নিয়ে যাবে। নিলয় তার রাধিকা হয়তো তার অসহায় অবস্থা দেখে টাকাটা দিয়ে দেবে। এসব ভাবতেই মৈত্রীর শরীর ঝিমঝিম করে উঠছে। আফসোস হচ্ছে খুব। মাত্র কয়েকদিন আগে সে মেঘার কলেজে গিয়ে অযথা করকরে 50,000 টাকা জমা দিয়ে এলো। ওই টাকাটা থাকলেও এই বিপদে কিছুটা কাজে আসতো, অন্তত মুখ রক্ষাটুকু হতো। রাধিকাকে কি করে বলবে? সে কর্পদ শূন্য। ছোটবেলার বন্ধু হলেও কি সবটা বলা যায়? নিজেদের দৈন্যতা কতদূর পর্যন্ত দেখানো সম্ভব, এত বড় বিপদে মৈত্রী বোধহয় আগে কখনো পড়েনি। ইন্দ্র নিরুদ্দেশের পর সে অথই জলে পড়লেও হাতে বেশ কিছু জমানো টাকা ছিল। বয়স কম ছিল, মনের জোর ছিল, সবচেয়ে বড় কথা অর্ণব পাশে ছিল। মেঘা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে মেশোর সাথে কথা বলে মায়ের পাশে এসে বসলো। মা তিন্নি দিদিকে ফোন করে বাবার খবরটা জানিয়ে দিয়েছি, কিন্তু ও আবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। কেন আগে বলিনি সেই নিয়ে কত কথা বলল। আমিও বলেছি, তুমি ফোন করলে না কেন? সকালে তো আমাদের সাথে একটা কথাও বললে না। মৈত্রীর এই মুহূর্তে এসব ভালো লাগছে না। সে জানে মেঘা তিন্নির বাকবিতণ্ডা কোনো দিনও শেষ হবার না।
মৈত্রী বোঝে মেঘার ঠিক কোথায় কষ্ট হয়। তিনি যে প্রতি কথায় মেঘাকে ছোট করে তার প্রকৃত অবস্থান বুঝিয়ে দেয় তা সে ভালোভাবেই জানে। তবু সে বলল, মেঘা, এখন ওসব নিয়ে ভাবার সময় নয়। তিন্নি কি আসবে বলল? বিকালে ভিজিটিং আওয়ারে আসবে বলল। মৈত্রী আবার নিজের চিন্তায় ডুব দেয়। কার কাছে সে এই 2 দিনে সাহায্য চাইবে ভাবতে ভাবতে তার নিজের জীবনে দাদার কথা মনে পড়ল। এই কলকাতা শহরেই তার একমাত্র সহোদর দাদা রয়েছে, অথচ আজকাল যেন তার মনেই পড়ে না। আসলে বড় হওয়ার সাথে সাথে জীবনের দাবিগুলো এতটাই প্রখর হয়ে ওঠে যে কলুর বলদের মতো যেখানেই পাক খেতে হয়, অথচ একটা সময় সে দাদার বড় আদরের বোন ছিল। 20 পেরোতেই বাবা মা যখন ভালো পাত্রের খোঁজ পেয়ে তার বিয়ের জন্য অস্থির হয়ে উঠেছিল, তখন কিন্তু দাদা সোচ্চার প্রতিবাদ করেছিল। দাদা চেয়েছিল বোন নিজের পায়ে দাঁড়াক, বাবা মাকে বুঝিয়ে কটা বছর সময় দিতে। দাদার কথা মনে পড়তে মৈত্রীর চোখ অজান্তেই জলে পড়ে গেল। দাদা জীবনে সুখী হলো না। নিজের চেষ্টায় দিনরাত এক করে পড়াশোনা করে কত ভালো চাকরি পেল, প্রতিষ্ঠিত হলো, কিন্তু বাবা মা দেখে শুনে এমন জীবনসঙ্গী তার জন্য নিয়ে এলো যে দাদাকে সে একটা দিনের জন্য সুখী করতে পারল না। মানসিকভাবে অসুস্থ স্ত্রীর সাথে মানিয়ে নিতে নিতে দাদা নিজেই কবে যেন পাল্টে গেল। এখন কারোর সঙ্গে যোগাযোগ রাখে না, অফিস আর বাড়ির মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছে। নিজের হাতে একমাত্র ছেলেকে বড় করে তুলছে, বছরের পর বছর অসুস্থ স্ত্রীর চিকিৎসা করে চলছে। মা সিস্টার ডাকছে, বোধহয় হয়ে গেছে। মেঘার কথায় সম্বিত ফিরে পেয়ে মৈত্রী ধর্মর করে উঠে কাচের দরজার দিকে এগিয়ে গেল। নিলয় সেখানেই দাঁড়িয়ে আছে, সিস্টারের সাথে কথা বলছে। সিস্টার মৈত্রীকে দেখে বলল, আসুন, পেশেন্টকে একবার দেখে যান, কিছুক্ষণ পরে ওনাকে বেডে দেওয়া হবে। নিলয় বলল, মৈত্রী তুমি মেঘাকে নিয়ে যাও, আমি এখানে আসছি। মাথা নাড়িয়ে মৈত্রী মেঘাকে নিয়ে ভেতরে ঢুকল। ওটির বাইরে ঘরে অর্ণবকে রাখা হয়েছে। মৈত্রী ভেবেছিল অর্ণব বুঝি তন্দাচ্ছন্দ থাকবে, কথা বলতে পারবে না, কিন্তু না, দেখলো তাদের দেখে অর্ণবের মুখে চওড়া হাসি, চোখে মুখে একটা কষ্টের ছাপ রয়েছে, কিন্তু তেমন বিশেষ কিছু না। মেঘা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, বাবা কেমন আছো? ডক্টর বলেছেন তোমার কিন্তু তেমন কিছু হয়নি। অর্ণব মৃদু হাসল, জানি তো কিছু হয়নি, তুই আর তোর মা শুধু শুধু ভয় পাচ্ছিস। মৈত্রী একটু ভয়ের সাথে বলল, কথা বলো না, সবে হয়েছে, কথা বললে কিচ্ছু হবে না। আমার মনে হচ্ছে এনজিওপ্লাস্টি না করলেও চলে যেত, এরা টাকার জন্য বোধহয় এসব করলো। মৈত্রী ধমক দিয়ে বলল, চুপ, ডাক্তার ভালোর জন্য করেছেন, আর কোনো ভয় নেই। চিন্তিত মুখে অর্ণব বলল, টাকার কথা কি ভাবলে? ডাক্তার বলল কাল বিকেলে অথবা পরশু সকালে ছেড়ে দেবে। আমি ভাবছি স্টেট ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট আছে ওটা ভাঙালে কেমন হয়, ওটাতে লাখখানেকের বেশি হবে, এছাড়া তো উপায় নেই। মৈত্রীর বুকটা ছ্যাঁত করে উঠল। ওই একটি মাত্র ফিক্সড ডিপোজিট 2টো মেয়ের বিয়ের কথা ভেবে করা হয়েছে, বলতে গেলে ওটাই অর্ণবের আর তার শেষ সম্বল। মৈত্রী কিছু বলছে না দেখে অর্ণব অস্থির হলো। মৈত্রী, বুঝলে, কিন্তু ভাবছে একদিনের মধ্যে কিভাবে করবে? তোমার শরীরটা ভালো নেই। আচ্ছা, আমার কাছে একজনের তারাপদর ফোন নাম্বার আছে, ও চড়া সুদে টাকা ধার দেয়, তার কাছে গেলে তাড়াতাড়ি বলতে গেলে সাথে সাথেই টাকা পেয়ে যাবে। মৈত্রী আর মেঘা অবাক চোখে অর্ণবের দিকে তাকিয়ে আছে। যে মানুষটা কাল রাতে বলতে গেলে জীবন মৃত্যুর সীমান্তে পৌঁছে গিয়েছিল, সে মানুষটি কিনা শুয়ে শুয়ে এসব ভাবছে। মৈত্রী ফুপিয়ে ওঠে, ওগো, তোমার পায়ে পড়ি, তুমি আর এসব ভেবো না, আমি ঠিক সামলে নেব। শোনো নিলয়দা বা রাধিকার কাছ থেকে প্লিজ কোনো টাকা নিও না। সবে সকাল সন্ধ্যায় ওদের সাথে আমার আলাপ হলো, এখনও 24 ঘন্টাও হয়নি। তার মধ্যে নিলয়দা আজ সকাল থেকে তোমার সঙ্গে আছেন, এতেই আমি ধন্য। তাই বলছি, কাল সকালে তারাপদকে ফোন করে দেবো, ও তোমাকে টাকা দিয়ে দেবে। মৈত্রী বুঝলো তারা যতক্ষণ অর্ণবের সামনে থাকবে সে কথা বলেই যাবে, তাই সে বলল, শোনো, দুপুর 2টো বাজে, আমার আর মেঘার দুপুরে খাওয়া হয়নি। নিলয়দা আমাদের ছেড়ে দিয়ে বাড়ি যাবে, তোমাকে এবার বেডে নিয়ে যাবে, তুমি রেস্ট নাও, আমরা 5টায় চলে আসবো। অর্ণব জোরে জোরে ঘাড় নাড়ায়, না, একদম না, আমি ভালো আছি, বিকালে আসার কোনো দরকার নেই। কাল থেকে অনেক ধকল গেছে। মৈত্রী, তুমি অসুস্থ হয়ে গেলে মেঘা কিন্তু অথই জলে পড়বে। মেঘু বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে দুজনে একদম রেস্ট নেই, বিকালে ফোনে কথা বলবো। না বাবা, তা বললে তো হবে না, বিকালে আমরা আসবো। অর্ণব গলা চড়ায়, না বলছি তো। মৈত্রী ভয় পেয়ে সামলে নেয়, প্লিজ তুমি উত্তেজিত হয়েও না, বিকালে রাধিকা তিন্নি আসবে, আমরা বরং কাল সকালে আসবো। বিকালে ফোন করব, তবে একটা কথা দাও, টাকা পয়সার কথা ভাববে না, দেখো না আমি পারি কি না।
অর্ণব মৈত্রীর মুখের দিকে করুণ চোখে তাকায়। কি করে পারবে মৈত্রী? এই যে অনেক টাকা। মৈত্রী অর্ণবের গায়ে হাত রাখে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এই একবার অন্তত আমাকে সামলাতে দাও, না পারলে তোমার তারাপদ্ম তো আছেই, আগুনে না পড়লে শক্ত হব কিভাবে? মৈত্রী দেখলো অর্ণবের চোখের কোণে জল চিকচিক করছে। এর আগে জীবনে কখনো সে দৃশ্য দেখেনি। যাই হোক, নিলয়ের গাড়িতে মৈত্রী আর মেঘা বাড়িতে চলে আসে। তাদের আসার কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে মৈত্রী দেখলো পাশের বাড়ির বৌদি, হাতে বড় ব্যাগে ভাত তরকারি, 3-4টে টিফিন বক্স। মৈত্রী অবাক হয়ে বলল, এসব কি বৌদি? বাড়িতে তো ছিল। কত আছে জানি, কাল সারা রাত জেগে আজ সকালে আবার বেরিয়ে গেছো। রান্নাটা করলে কখন? আচ্ছা ধরো, মেঘাকে ফোন করে সব শুনেছি। অনু এখন তো ভালো আছে, বিপদ কেটে গেছে। এখন আর ভেতরে যাব না, তোমরা মা মেয়েতে খেয়ে নিয়ে শুয়ে পড়ো। সামান্য কৃতজ্ঞতা জানানোর সুযোগটুকু মৈত্রী পেল না। বৌদি ব্যাগ ধরিয়ে চলে গেল। জীবনের এই ছোট ছোট প্রাপ্তিগুলোকে মৈত্রী যেন রোজ নতুন করে বাঁচিয়ে তোলে। বিকালে ভেতরে ছটফট করলেও মৈত্রী হসপিটালে যাওয়ার সাহস করেনি। চিকিৎসা শাস্ত্রে বিশেষ জ্ঞান না থাকলেও মৈত্রী বোঝে হার্টের পক্ষে উত্তেজনা একদম ঠিক নয়। তাদের দেখলে অর্ণব উত্তেজিত হয়ে পড়বে। এদিকে মৈত্রীর একটুও ঘুম হলো না। টাকা জোগাড়ের নানা রকম উপায় সে ভেবে চলেছে। একবার মনে হচ্ছে সবচেয়ে সহজতম উপায়, যেটা তার 2 বান্ধবী ভেবে রেখেছে, ইন্দ্রকে ভয় দেখিয়ে তার থেকে মোটা টাকা আদায় করা। কিন্তু মৈত্রীর মন যে কিছুতেই সায় দিচ্ছে না। ইন্দ্র তার চোখে মৃত। সব থেকে বড় কথা, অর্ণবের চিকিৎসার জন্য ইন্দ্রের থেকে টাকা নিলে অর্ণবকে ছোট করা হবে। দরকার হলে চড়া সুদে টাকা ধার করবে, কিন্তু ইন্দ্রর দেওয়া টাকা সে স্পর্শ করবে না। মৈত্রীর ফোন বেজে উঠল। সে দেখলো মুম্বাই থেকে দেবু ফোন করছে। মনে পড়লো রাধিকা বলেছিল দেবু ফোন করবে। ফোনটা ধরতেই দেবুর উচ্ছ্বসিত গলা, মৈত্রী, অর্ণবদা ভালো আছে তো? স্টেইন বসাতে হলো না? যাক, খুব ভালো খবর রে। রাধিকা আমাকে সব বলেছে। নিলয়দা তোর পাশে ছিল বলে আমরা খুব নিশ্চিন্তে ছিলাম। যাই হোক, আসল কথাটা শোন, অমিত বাড়ি ফিরে আজ ইন্দ্র তাকে ফোন করবে। আজ আমি নিজে ওর সাথে কথা বলবো। ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করব। মেঘার প্রতি তার বাবার তো একটা কর্তব্য থামবে। মৈত্রী দেবস্মিতাকে থামালো। দেবু, আমার একটা কথা শোন, ওসব করতে যাস না। ইন্দ্রর দেওয়া একটা টাকাও আমি নিতে পারবো না রে। মৈত্রী, বোকামি করিস না, আবেগ সরিয়ে বাস্তবের মুখোমুখি হয় এবার। অনেক ভেবেছি রে, কিছুতেই নিতে পারবো না, আমাকে ভুল বুঝিস না। আর তো কয়েকটা বছর। মেঘার পড়াশোনাটা যদি কোনো রকমে চালিয়ে নিয়ে যেতে পারি তাহলে আর চিন্তা থাকবে না। মেঘা একটা চাকরি পেলে সব শোধ করে দেবে। দেবস্মিতা যেন একটু দমে গেল। মৈত্রী এই মুহূর্তে কোথা থেকে টাকা জোগাড় করবে ভেবে পেল না। মনে মনে একটু অসন্তুষ্ট হলো। ভাবলো, দেওয়ালে পিঠ থেকে গেলে আত্মসম্মান মান অভিমানের কী মূল্য। যাই হোক, দেবস্মিতা বলল, রাধিকা বলল তুই নাকি মেঘাকে ওর বাবার পরিচয় জানিয়ে দিতে বলেছিস। হ্যাঁ রে, মেঘাকে এবার সত্যিটা জানিয়ে দে, সত্য গোপন করে লাভ নেই। কিন্তু তারপর এসবের মধ্যে নতুন অশান্তি সামলাতে পারবি তো? পরে বললে ক্ষতি কী? না, বলে দে, যা হয় দেখা যাবে। মেঘা বড় হয়েছে, ওর সিদ্ধান্ত ওকেই নিতে হবে। যদি মেঘা বাবার ফোন নাম্বার চায়, দিয়ে দিস। মেঘা কথা বলুক, আমি আর সত্যের মুখোমুখি হতে ভয় পাই না। বুঝেছি যেটা হবার তা কাটকানো যায় না। মেঘাকে কখন ফোন করব বলতো? একটু পরে কর, এখন ঘুমাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা পরে ফোন করছি। ইন্দ্রর টাকা নেওয়ার ব্যাপারে দেবস্মিতাকে না বলতে পেরে মৈত্রী যেন শান্তি পেল। কিন্তু পরক্ষণেই চিন্তা শুরু হলো, কি করবে সে? টাকাটা কিভাবে জোগাড় করবে? মৈত্রীর মনে পড়ল দাদার কথা। মৈত্রী ফোনটা হাতে নিয়ে অনেক দিন পর তার দাদার নাম্বার ডায়াল করলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের অন্তিম পর্ব আগামীকাল আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।